ডক্টর ইউনূস সরকারকে সার্বিক সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্বমঞ্চে পরিচয় করালেন ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে। রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব, বাংলাদেশকে ২,০০০ কোটি টাকার বেশি অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধের আহ্বান বিশ্ব নেতাদের, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের শেষ ভাষণে শান্তির ডাক বাইডেনের। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থ পাচারের তদন্ত চেয়ে ব্রিটিশ অপরাধ তদন্ত বিভাগে এমপি আফসানার চিঠি, অর্থ ফেরতের অনুরোধ। মাধবদী থানার হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ কারাগারে, বাড্ডা থানার হত্যা মামলায় সালমান, আনিসুল, দীপু পলক গ্রেপ্তার। শ্রমিকদের 18 দফা দাবি মানলেও আজ আশুলিয়া, গাজীপুরে বন্ধ 32 কারখানা। 2-1 দিনের মধ্যে সব কারখানায় উৎপাদন চালুর আশা। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি। ইতিহাসে এই প্রথম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশি কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শামীমা আক্তারের প্রতিবেদন। এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার 11টায় এই বৈঠক শুরু হয়। মাত্র কয়েক মিনিটের এই বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। দ্বিপাক্ষিক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার ইস্যু। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দেন জো বাইডেন। এমনকি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান। এছাড়া হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও নতুন দেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের গণ অভ্যুত্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর সময় বিশ্বমঞ্চে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে পরিচয় করিয়ে দেন শান্তিতে নোবেল জয়ী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ওই অনুষ্ঠানে হিলারি ও ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। লুৎফর কবিরের রিপোর্ট। Citizens of Bangladesh, Mohammed Yunus. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মঞ্চে এভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বক্তব্য রাখার অনুরোধ জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মঞ্চে করতালিতে তাকে স্বাগত জানান উপস্থিতরা। বিল ক্লিন্টন ও হিলারির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় কিছুটা আপ্লুত হয়ে পড়েন এই নোবেল জয়ী। You've heard a lot of stories about Bill Clinton, but probably many people don't know the story that I know. And I saw him very close range, what he is all about. And I'm so proud to be his friend and Hillary's friend. ডক্টর ইউনূসকে কাছে টেনে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন বিল ক্লিন্টনও। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, you know, then the rest get repaid. এ সময় গ্রামীণ প্রতিষ্ঠান প্রসঙ্গে মঞ্চে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন যুক্তরাষ্ট্রে 35টি শাখা রয়েছে গ্রামীণ আমেরিকার। একই সঙ্গে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। Now Grameen America has 35 branches all over the United States. Every major city has a Grameen Bank branch. লিডার্স স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থীকে মঞ্চে ডেকে আনেন ডক্টর ইউনূস। তরুণ এ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা বলে বর্ণনা করেন নোবেল জয়ী। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে ৩ প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতি দ্রুত অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের প্রস্তাব করেন তিনি। আর IMF এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে প্রাতিষ্ঠানিক সংস্কারে সহায়তা চান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে জুলাই বিপ্লব এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে উৎখাত এবং রাষ্ট্র সরকারের নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারে 6টি কমিশন গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। সংস্কার উদ্যোগে সমর্থন জানিয়ে সহায়তার আশ্বাস দেন ক্রিস্টালিনা জর্জিভা। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভা করেন প্রধান উপদেষ্টা। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে 3টি প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনূস। এগুলো হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রায় 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটে থমকে আছে বাংলাদেশের নিজস্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন ট্রুডো। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার ভলকার তুর্ক সহ অন্যান্যদের সাথে কুশল বিনিময় করেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, নিউজ ডেস্ক। এদিকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে $199 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অধিবেশনের সাইডলাইন বৈঠকে রোহিঙ্গার সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সহায়তার ঘোষণা দেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য $2.5 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেয় মার্কিন সরকার। মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা চলছে, তখন জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে এসেছে শান্তির বার্তা। ৭৯তম অধিবেশনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষ বক্তব্যে জো বাইডেন বলেছেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের স্বার্থ। এদিন গাজা, লেবানন, আফ্রিকা সহ নানা ইস্যুতে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব ছাড়াও ব্রাজিল, ইরান, তুরস্ক সহ বিশ্বের ক্ষমতাধর নেতারা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষবার বক্তব্য রাখতে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় করতালিতে তাকে সম্মান জানান উপস্থিতরা। বিশ্বের নানা সমস্যা উঠে আসে তার বক্তব্যে। বলেন, ক্ষমতার চেয়ে অনেক বেশি গুরুত্ব মানুষের স্বার্থ। আমি জানি বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে অনেকে হতাশ। নানা প্রতিক্রিয়া দেখা যায় তাদের কাছ থেকে, কিন্তু একজন নেতা হিসেবে আমি তা করতে পারি না। ইউক্রেন থেকে গাজা পর্যন্ত যে চ্যালেঞ্জ রয়েছে তা স্বীকার করছি। যুদ্ধ, ক্ষুধা, নৃশংসতা, জলবায়ুর মতো অনেক সংকট রয়েছে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, আমরা এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। এদিন সাধারণ পরিষদের মঞ্চ উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। গাজা ও লেবাননে অবিলম্বে বর্বরতা বন্ধ করার পক্ষে আওয়াজ তুলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
আজ এক টুকরো রুটির অভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার শিশু মারা যাচ্ছে। একটু তরল খাবারও পাচ্ছে না তারা। মনে রাখতে হবে, সেখানে শুধু শিশুর মৃত্যু ঘটছে না, একই সঙ্গে জাতিসংঘ ও পশ্চিমা মূল্যবোধেরও মৃত্যু ঘটছে। ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা শুরু করেছে। সেখানকার জনগণের পক্ষে আছি আমরা। হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে মানবিক সংকট চরমে পৌঁছেছে উল্লেখ করে উদ্বেগ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা না থাকায় সংঘাত হানাহানি বাড়ছে বলে মনে করেন তিনি। বিশ্বের সংঘাত প্রসঙ্গে সাধারণ পরিষদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে গেল কয়েক দশকে অস্থিরতার পেছনে রয়েছে দুষ্ট চক্র। কারো মতে সামরিক শক্তির মাধ্যমে সংঘাতের অবসান হতে পারে, এমন অভিযোগ তুলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। Against the lack of respect for international humanitarian law on both sides and the disproportionate attack with the blatant disregard for Palestinian civilian life. ৭৯তম অধিবেশনে যুদ্ধসহ নানা সংকট কিভাবে সমাধান আনা যায় তা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস। বলেন, বিশ্ব একটি ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে সবাইকে তার সমাধানের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। That threatens to take the entire region with it. Look no further than Lebanon. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ব্রিটেনে অর্থ পাচারের তদন্ত চেয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এমপি আফসানা বেগম। মঙ্গলবার চিঠিতে অবৈধভাবে অর্জিত সব সম্পদ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আফরিন মৌ। আমি সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় প্রস্তাব করছি যে শেখ হাসিনার সরকারের আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য, বাদ যায়নি দুবাইও, দেশের অর্থ লুট করে সেখানে গড়েন পাহাড় সমান সম্পত্তি। এর মধ্যে শুধু ব্রিটেনেই প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের ২৮০টিরও বেশি সম্পত্তি নিয়ে গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য। আর এ খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশের পর থেকে বাংলাদেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন প্রেক্ষাপটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানিয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এর কাছে চিঠি দিয়েছেন ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম। চিঠিতে শুধু তার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসেই এ দুর্নীতিবাজ মন্ত্রীর ৭১টি বাড়ির কথা উল্লেখ করে এসব সম্পত্তি জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানান আফসানা। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে সাইফুজ্জামানের যেসব সম্পত্তি যুক্তরাজ্যে অবৈধভাবে এনেছেন সে বিষয়ে এনসিএ কি পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চান তিনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে আফসানা বেগম লিখেন, তার বিরুদ্ধে কর জমা সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের পর পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এছাড়াও যুক্তরাজ্যে তার সব অর্থ ফ্রিজ ও প্রত্যর্পণ করা শুধু ন্যায় বিচারের জন্যই নয়, বাংলাদেশের জনগণের অধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আফসানা বলেন, এটি যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এবারের নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ প্রার্থী, তার মধ্যে একজন আফসানা বেগম। পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো জয় পান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর মাধবদী থানার হত্যা মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। র্যাব জানায়, গত ৪ অগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রাজধানীর বাড্ডা থানার আরেক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকাল 8টায় তাদেরকে আদালতে আনা হয়। পরে ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত আবেদন মঞ্জুর করেন। গত 20 জুলাই মেরুলবাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন হাফিজুল শিকদার। এই ঘটনায় 179 জনকে আসামি করে নিহতের বাবা একটি হত্যা মামলা করেন। এই 4 জনকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দাখিল করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্র জড়িত থাকার কারণে এই আসামিদেরকে এই মামলা এবং তারা এজাহারভুক্ত আসামি বিদায় তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। যে সমস্ত মামলায় তাদেরকে শুনানি দেখানো হচ্ছে, এইসব মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো একটা সেন্টেন্স তার বিরুদ্ধে নেই যে সে এই ধরনের ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে, এই ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। ভারতের পছন্দ একটাই, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারা মাতব্বরি করতে পারবে, আধিপত্যবাদ বিস্তার করতে পারবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য দ্রুত সংস্কার প্রয়োজন। জিয়াউর রহমান, খালেদা জিয়া যা করতেন গণতান্ত্রিক চেতনায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশিদের ঝুলিয়ে রাখার কথা বলে অবশ্যই ইলিশ রপ্তানি নিয়ে আবেগ কাজ করবে। দেশটি সংকট হলে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তখন বন্ধু রাষ্ট্রের কথা তারা ভাবে না। দুর্গা পূজার সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না। 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, 2015 সালের 10 ফেব্রুয়ারি উত্তরা থেকে র্যাব সদস্যরা তুলে নিয়ে 6 মাস গুম করে রাখে। গুম থাকা দিনগুলোতে অবর্ণনীয় নির্যাতনের অভিযোগ করেন তিনি। এ মামলায় আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি AKM শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ বাহিনীটির 20-25 জন অজ্ঞাত সদস্য। আচ্ছা, আমি ট্রাইব্যুনালে অভিযোগটা দিয়েছি, সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে আমি করেছি শেখ হাসিনাকে, দ্বিতীয় আসামি করেছি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খানকে, এবং 3 নম্বরে আমি করেছি আইনমন্ত্রী আনিসুল হককে, 4 নম্বরে সাবেক আইজি শহীদুল হককে, 5 নম্বরে ডিজির তখন র্যাবের যে প্রধান ছিলেন মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদকে। 5 জনকে আসামি, আর অজ্ঞাতনামা আরো 20-25 জন। শ্রমিকদের 18 দাবি মেনে নেয়ার পরও বন্ধ গাজীপুর ও সাভারের 32টি পোশাক কারখানা। এর মধ্যে গাজীপুরের 13টি ও আশুলিয়ার 19টি। বাকি সব কারখানায় চলছে উৎপাদন। স্থিতিশীল পরিবেশ থাকলে উৎপাদন ও অর্ডার বাড়ার আশা কর্তৃপক্ষের। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপর রিপোর্ট। আগস্টের শেষ দিক থেকেই আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক খাতে দেখা দেয় অস্থিতিশীল পরিস্থিতি। মঙ্গলবার শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পর বুধবার সকাল থেকেই অধিকাংশ কারখানায় উৎপাদন কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে 18 দফা দাবি মেনে নেওয়ার পরও বন্ধ গাজীপুর ও সাভারের 32টি পোশাক কারখানা। এর মধ্যে গাজীপুরের 13টি ও আশুলিয়ার 19টি। শিল্প পুলিশ বলছে, কয়েকটি কারখানা বন্ধ রয়েছে অন্তর্কোন্দলে, আর বাকিগুলো বেতন পরিশোধ না করায়। বেতন পরিশোধ হলে সেগুলো খুলবে। কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মতো পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে, আর কিছু ফ্যাক্টরি এই আন্দোলনজনিত কারণে শঙ্কা বা তাদের যেই নিজেদের ভিতরে যেই দূরত্ব বা তাদের যেই পারস্পরিক যে ডিস্টেন্স এটা যাতে না পারার কারণে, আর অন্য সকল ফ্যাক্টরি চলমান আছে। এর বাইরে সব কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য। কারখানা জুড়ে পুরোদমে শুরু হয় উৎপাদন, বাড়ে শ্রমিকদের ব্যস্ততা।
কারখানায় নিরাপদ কর্মপরিবেশ রয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে এমন পরিস্থিতি থাকলে উৎপাদন ও অর্ডারের পরিমাণ আরও বাড়বে। ক্রাইসিসের কারণে আমাদের কিন্তু বায়াররাও একটু প্যানিক হয়ে যাচ্ছে, তাদের ধরেন অর্ডারগুলো অন্যদিকে মুভ করার প্ল্যান করতেছে। যদিও ধরেন গভর্নমেন্টের কারণে, ডক্টর ইউনূস সাহেবের কারণে একটা পজিটিভ একটা ভাইব তৈরি হয়েছিল, বাট এই সুযোগটা কিন্তু আমরা এই কিছু আনরেস্টের কারণে আমরা কিন্তু হারাতে যাচ্ছি। আশা করি আজকের পর থেকে যে ধরনের আপনার স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান, আমরা আবার কাস্টমারের ট্রাস্ট আবার গেইন করতে পারবো এবং গোয়িং ফরওয়ার্ড অর্ডারের পরিমাণ আমাদের বাড়বে আশা করি। বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলবে বলে আশা প্রকাশ করে শিল্প পুলিশ। আর শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে জোরদার রয়েছে যৌথ বাহিনীর টহল। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন মোসাম্মদ আসমা আক্তার এই মামলার আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে, বাদী পক্ষকে ওই মামলা ফলো করতে বলেছেন আদালত। মামলায় অপর আসামিরা হলেন জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আব্দুস সামাদ, মোত্তাকিন, সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসানুল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদি হাসান ইমরান ও মোহাম্মদ সুলতান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সাথে শিগগিরই আলোচনা করা হবে জানালেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সকালে রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবসের সেমিনারে তিনি কথা বলেন। জানান, জনগণকে সম্পৃক্ত করে আন্তর্জাতিক নদীর পানির হিস্যা নিশ্চিত করা হবে। এ সময় যৌথ নদী কমিশনে টেকনিক্যাল লোক বেশি, সেখানে সিভিল সোসাইটি বা রাজনৈতিক প্রতিনিধি না থাকায় দর কষাকষিতে দুর্বলতা ফুটে ওঠে। এ সময় বাংলাদেশের মানুষকে বাঁচাতে ভারতকে যৌথ নদীর গতিপ্রবাহের তথ্য দেওয়ার আহ্বান জানান পানি উপদেষ্টা। আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা ভাবার কোনো সুযোগ নেই। কেন? এটা আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্যা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে, পানির হিস্যা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো।